হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে একটি ক্লাস কিন্তু হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসে আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ, ক্লাস 11-এ ভর্তি হলে তাহলে অনেকে মনে করে যে 11-এ পড়তে হয় না, সেটা কিন্তু একদম ভুল ধারণা। 11-এ যদি তুমি ফাঁকি দাও, ঠিক আছে, তোমার পড়া এমনিতেই রসাতলা যাবে, তারপরে 12-এ যখন উঠবে তোমার পড়াশোনা আরও পিছাবে, ঠিক আছে। এর জন্য ক্লাস 11-এ কিন্তু মন দিয়ে পড়তে থাকো। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের এখানে সংজ্ঞা দেখব, ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স দেখব। এখানে কিছু রাষ্ট্রবিজ্ঞানীর নাম আছে, তারা কীভাবে রাষ্ট্রবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। দেখো, রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা শাখা, তাই তো। সমাজ বিজ্ঞানের একটা শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর এখন এটা একটা পৃথক শাস্ত্র হিসেবে আমরা আলোচনা করে থাকি বা পাঠ করে থাকি। আর এই যে রাষ্ট্রবিজ্ঞান, এটা হচ্ছে একটা গতিশীল শাস্ত্র, তাই না। দিন দিন রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়বস্তু, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না। তাহলে ফার্স্ট দেখো, গার্নারের মতে, অর্থাৎ গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। পরীক্ষায় কিন্তু এভাবে কোশ্চেন আসবে যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, কার উক্তি? মনে রাখবে গার্নার, ঠিক আছে। তাহলে এইভাবে আমি যেগুলি লিখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু তোমরা ভালো করে পড়বে বাড়িতে। তাহলে গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। এখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেটাকে রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক এবং মার্ক্সীয়, ঠিক আছে, মার্ক্সবাদীদের যে সংজ্ঞা, এই তিনটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে একটু পরে আলোচনা করব। তাহলে এটা হচ্ছে গার্নার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, এটা মনে রাখবে। যদি পরীক্ষায় আসে আর কি, গার্নার রাষ্ট্রবিজ্ঞানের কেমন সংজ্ঞা দিয়েছেন? রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন। বা এভাবে কোশ্চেনটা আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন? 4টি অপশন থাকবে, তার মধ্যে যদি গার্নার থাকে তাহলে গার্নারই কিন্তু সঠিক উত্তর হবে। আর প্রথমেই বলে রাখি যে যেহেতু ক্লাস 11-এ বোর্ড প্রশ্ন তৈরি করবে না, তোমাদের স্কুল টিচার প্রশ্ন তৈরি করবে, তার জন্য বলবো তোমরা রেগুলার স্কুলে যাবে। তোমাদের স্কুল টিচার যা পড়াবে রাষ্ট্রবিজ্ঞান, যেটাতে বেশি গুরুত্ব দিয়ে পড়াবে, সেটাই কিন্তু পরীক্ষায় আসে। তার জন্য তোমাদের স্কুল টিচার যা বলে সেগুলি কিন্তু একটু ভালো করে শুনবে আর সেগুলি একটু জোর দিয়ে পড়বে। কারণ আমি এখানে পড়াচ্ছি, আর তোমাদের পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে, এখন এক এক স্কুলে এক এক টিচার প্রশ্ন তৈরি করবে। তাহলে সব স্কুলের টিচার তো আর একই রকম প্রশ্ন তৈরি করবে না। তার জন্য তোমাদের স্কুল টিচার যা বলছে তা কিন্তু আর একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে। তোমরা রেগুলার কিন্তু স্কুলে যাবে তার জন্য। নেক্সট দেখো, ব্লুন্টসলির মতে, ব্লুন্টসলি রাষ্ট্রবিজ্ঞানকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। ব্লুন্টসলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রের বিজ্ঞান, রাষ্ট্রকে কেন্দ্র করেই কিন্তু এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা কি আলোচনা করব? রাষ্ট্র সম্পর্কেই। নেক্সট হচ্ছে গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, এটা কে বলেছেন? মনে রাখবে গেটেল বলেছেন। তারপরে গিলক্রিস্ট কি বলেছেন? গিলক্রিস্ট বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে। তাহলে এটা মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে, কে বলেছেন? গিলক্রিস্ট বলেছেন। নেক্সট হচ্ছে বার্জেস, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, কে বলেছেন? রাষ্ট্র হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান বলেছেন বার্জেস, মনে রাখবে, এভাবে কিন্তু কোশ্চেন আসে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি? স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। আর সার্বভৌমিকতা মানে কি তোমরা কি জানো? সার্বভৌমিকতা মানে কি? সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা মানে হচ্ছে, ধরো একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক থেকে মুক্ত, ঠিক আছে, অন্য কোনো শক্তির দ্বারা তিনি আর কি সেই দেশটি আর কি নিয়ন্ত্রিত হচ্ছে না। তাহলে সেই দেশের যে সার্বিক শক্তি, সার্বিক যে ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমিকতা। বোঝা গেল? যেমন ভারত আর কি, ব্রিটিশ কিন্তু ভারতে 200 বছর পর্যন্ত রাজ করেছে, শাসন করেছে। তাহলে যখন তারপরে ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, তার আগে প্রায় 200 বছর যে শাসন করেছিল, তাহলে তখন কিন্তু ভারত একটি সার্বভৌম রাষ্ট্র ছিল না, কারণ বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, তাই না।
কিন্তু বর্তমানে ভারত একটি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিলির মতে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হলো কি? সরকার। এটা কে বলেছে? সিলি, মনে রাখবে। সিলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে সরকার। সরকার মানে গভর্নমেন্ট। আর সরকার কাদের নিয়ে গঠিত? সরকার গঠিত হয় আর কি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত যে প্রতিনিধিরা, তারাই তো সরকার গঠন করে, তাই না? মন্ত্রীরা আর কি, তাদের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ডেভিড ইস্টনের মতে যে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন। তাহলে এটাকে বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন, মনে রাখবে ডেভিড ইস্টন বলেছেন। নেক্সট হচ্ছে রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব, মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব। এটা কে বলেছেন? রবার্ট ডাল বলেছেন। নেক্সট মিলারের মতে যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিরোধ ও সংঘাত। এটা কে বলেছে? এরা বলেছে হচ্ছে মিলার। তাহলে যেই আমি সংজ্ঞাগুলি লিখিয়ে দিয়েছি এগুলি কিন্তু তোমরা পড়বে, আর স্কুল টিচার যা বলে তা কিন্তু ভালো করে শুনবে, কারণ স্কুল টিচার কিন্তু কোশ্চেন তৈরি করবে। আর তোমরা যদি পারো, তোমাদের যে দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার তোমাদের স্কুলের কোশ্চেন জোগাড় করতে পারো তাহলে আরও ভালো। ঠিক আছে। আগের বছর যেগুলি এসেছে সেগুলি এবার আসবে না, তাহলে সেগুলি বাদ দিয়ে পড়বে, আর যেগুলি তোমাদের টিচাররা বলবে সেগুলিও মন দিয়ে পড়বে। আচ্ছা, নেক্সট দেখো যে লেনিনের মতে, তাহলে লেনিনের মতে সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এইটা হচ্ছে আর কি মার্ক্সবাদীদের সংজ্ঞা। ঠিক আছে। লেনিন হচ্ছে এখানে মার্ক্সবাদী একজন। তাহলে লেনিনের মতে সকল শ্রেণীর সঙ্গে, অর্থাৎ একটা উৎপাদন ব্যবস্থার মধ্যে মার্ক্সবাদী যে মতবাদ আছে, মার্ক্সবাদ যা আছে সেখানের মধ্যে বলা হয় যে একটা উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। আর মালিক শ্রেণী যে আছে তারা কি করে? যে তারা শ্রমিক শ্রেণীকে শোষণ করে। মালিক শ্রেণী অত্যাধিক যে উদ্বৃত্ত যে মূল্যটা আছে, অর্থাৎ মুনাফাটা যে আছে, বেশিরভাগ মুনাফা মালিক শ্রেণী নিয়ে নেয়, আর ন্যূনতম মজুরি টাকাদের দেয়, সেই শ্রমিক শ্রেণীদের দেয়। তাহলে এটা শোষণ হয় না? তাহলে এটাই বলছে। তাহলে শ্রেণীর সঙ্গে, সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক, তাহলে যে শ্রেণীগুলি আছে সেই শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে, এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে। তাহলে এই কয়েকটি সংজ্ঞা যেগুলি আমি লিখিয়ে দিলাম এগুলি কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তোমরা খাতায় লিখতে পারো। ঠিক আছে। এবার আলোচনা করব আর কি শ্রেণী বিভাগ, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর শ্রেণী বিভাগ, রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক আর হচ্ছে মার্ক্সবাদীদের সংজ্ঞা। ঠিক আছে, আগে এখানে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এবার দেখো যে এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার শ্রেণী বিভাগ, তিনটি বিভাগ আছে। সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর মার্ক্সবাদী সংজ্ঞা। তাহলে এই সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে কে দিয়েছেন? তাত্ত্বিকগণের নাম মনে রাখবে। ফার্স্ট হচ্ছে গার্নার। গার্নার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন বা সাবেকি সংজ্ঞা দিয়েছেন গার্নার ফার্স্ট। তারপরে গেটেল, সিলি, বার্জেস, ব্লুন্টসলি আর গিলক্রিস্ট। ঠিক আছে, এই কয়েকজন যে তাত্ত্বিকগণ তারা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন। তাহলে এই রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞা এর মূল বক্তব্য কি, তারা কি বলেছেন? তাহলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মূল বক্তব্য হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি, অর্থাৎ রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তারপরে রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের উদ্দেশ্য কি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে তার গঠন কীরকম ও তার কার্যাবলী কী, তারপরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সাথে রাষ্ট্রের সম্পর্ক। রাষ্ট্র তো সবথেকে বড় প্রতিষ্ঠান, তার মধ্যে যে ছোট ছোট রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি আছে তাদের সঙ্গে সম্পর্ক কী রাষ্ট্রের। তাহলে এগুলি আলোচনা করে, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রের সঙ্গেই সমস্ত কিছু আলোচনা করা হয়। তাহলে যেহেতু একদম রাষ্ট্র বিষয়েই আলোচনা করা হয় এর জন্য এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। নেক্সট হচ্ছে আধুনিক
বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এখন বর্তমানে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় না, এখন কিন্তু এর পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে যারা যারা মূল তাত্ত্বিকগণ তারা হচ্ছে ল্যাসওয়েল, কাটলার, ডেভিড ইস্টন, রবার্ট ডাল, মেরিয়াম, মিলার আর অ্যালান বল। তাহলে এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মূল বক্তব্য কি? দেখো, ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ। তাহলে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে কী আলোচনা করা হয়? শুধুমাত্র রাষ্ট্র না, কিন্তু এখানে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ, রাজনৈতিক দল, পলিটিক্যাল যে পার্টিগুলি থাকে একটা দেশে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়, স্বার্থ গোষ্ঠী, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, বেসরকারি প্রতিষ্ঠান, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান না, বিভিন্ন যে এনজিওগুলি আছে, ঠিক আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলিও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা। এখানে কার্ল মার্কস, এঙ্গেলস আর লেনিন এই তিনজন আছেন মূল তাত্ত্বিকগণ। তাহলে এই মার্ক্সবাদে বলা হয় যে মূল বক্তব্য হচ্ছে সমাজের শ্রেণী সম্পর্ক। দেখো, মার্ক্সবাদ যখনই পড়বে তখন কিন্তু সেখানের মধ্যে শ্রেণীর কথা উল্লেখ থাকবে, অর্থাৎ সমাজের মধ্যে একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা হচ্ছে মালিক শ্রেণী। একটা উৎপাদন ব্যবস্থার মধ্যে শ্রমিক শ্রেণী থাকবে আর মালিক শ্রেণী থাকবে, তাই তো? মালিক শ্রেণীরা তাদের কাছে কারখানা থাকবে আর সেই কারখানায় কারা কাজ করবে? শ্রমিক শ্রেণীরা। আর সেখানের মধ্যে মালিক শ্রেণীরা অত্যাধিক যে মুনাফাটা সেটা নিয়ে নেয় আর কি শ্রমিক শ্রেণীদেরকে একটা ন্যূনতম বেতন দেয়, ঠিক আছে? আর মার্ক্সবাদীরা বলেছে যে এই যে এই রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের একটা নাকি যন্ত্র, ঠিক আছে? শ্রেণীদের শোষণ করার একটা যন্ত্র হচ্ছে এই রাষ্ট্র। তাহলে শ্রেণী সম্পর্ক, তারপরে শ্রেণী সংগ্রাম। তাহলে এই যে শ্রেণী সংগ্রাম দেখা যাবে, একটা শ্রেণী লাভবান হচ্ছে আর একটা শ্রেণী তো ঠিকমতো বেতন পাচ্ছে না, তাই না? তারা শোষিত হচ্ছে। তাহলে তখন কিন্তু শ্রেণীরা সংগ্রাম করে, বিদ্রোহ করা শুরু করে দেয়। তাহলে সেই শ্রেণী সংগ্রাম, ক্ষমতার দ্বন্দ্ব, শ্রেণী বিপ্লব, ঠিক আছে? এই সমস্ত কিছু আলোচনা করা হয় এই মার্ক্সবাদী সংজ্ঞার মধ্যে, ঠিক আছে? তাহলে মার্ক্সবাদী যে সংজ্ঞা সেখানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে বা মূল বক্তব্য হচ্ছে এটা। তাহলে এই কয়েকটা বিষয় মনে রাখবে। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এই টপিকটি পড়িয়ে দিলাম। নেক্সট দিন আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি এটা আলোচনা করব, তাহলেই কিন্তু তোমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে? তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ও শুরু করব। আর দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে এই অধ্যায় থেকে কী কী এমসিকিউ আসতে পারে তার একটা সাজেশন ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।